নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও শিলিগুড়ি শহরে ভালোই আছি। আগের দিনই তো বেরিয়ে ফিরেছি। রাত্রেবেলায় সমস্ত জামাকাপড় কেচে রেখেছিলাম, কিন্তু মেলিনি। আজকে দিনের বেলাতেই মেলে দেব এবং শুকিয়েও যাবে আশা করছি, কারণ গরম খুবই। তো এক এক করে সেগুলো সব রাখছি, একটু বাদেই ছাদে গিয়ে মেলে দেব। আর ছোট ছোট কিছু জিনিসপত্র সেগুলো ভাবছি আর ছাদে দেব না, এই স্ট্যান্ডটাতেই নেড়ে দিই। আবারও বলছি, যে পরিমাণ গরম এই স্ট্যান্ডেও সব ওই ঘন্টা দেড় দুয়ের মধ্যেই আশা করছি শুকিয়ে যাবে। এত জামা কাপড় হয়ে গেছে যে সবটুকু যদি ছাদে মেলে দিতে যাই তাহলে ছাদেও আর জামা কাপড় মেলবার জায়গা হবে না। নিচে তো আমার শ্বশুরমশাই জিনিসপত্রও আছে, সেগুলো মেলবার আর জায়গা পাবে না। তো অনেকদিন বাদে আজকে উত্তমের কাছ থেকে আবার সবজি নিলাম। সকালে উঠতে দেরি হয়েছে, হরেকৃষ্ণ দাদা অনেক সকালবেলায় আসেন, তিনি এসে বেরিয়ে চলে গেছেন। আর রবিবার আবার তিনি আসেন না। আমার ফ্রিজের অবস্থা একদম ঠনঠন। উত্তম হাঁক দিল, তাই ওকেই নিয়ে আজকে একটু সবজি কিনে নিলাম। তো তারপর একটু দেখতে এলাম কি অবস্থা। আমার খগেনবাবু, তিনি মানে খগেনদা আর কি, তিনি সকালবেলা উঠে তার বরাদ্দের খাবারটুকু খেয়ে চলে গেছেন, যা দেখতে পাচ্ছি। আর অনেকগুলো ফুল ফুটেছে আজকে, ভালো লাগছে। ফুল ফুটলে বারান্দা বাগান খুব সুন্দর লাগে। তারপর একটু চা নিয়ে বসি, এরপর মিনামাসি ঢুকে গেলে তারপর কথা হচ্ছে। কি কি রান্না করলা বলে দাও, আগে একটু সুন্দর করে হেসে দাও। না, আজকে তো বেশি কিছু রান্না করিনি। কেন? ডাল সিদ্ধ। আগের শনিবারই আমরা বাড়ি এসেছিলাম, মনে আছে? দিনহাটা থেকে আগের শনিবার আমরা এসেছিলাম। আগের শনিবার কিন্তু আমরা নিরামিষ খেতে পারিনি, কারণ দিনহাটা থেকে খেয়ে এসেছিলাম হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই শনিবারে আমাদের নিরামিষ মেনু হচ্ছে, এটা হচ্ছে পকোড়ি, এটা হচ্ছে বাঁধাকপির পকোড়ি। বাঁধাকপির পকোড়ি, হ্যাঁ, আর পনির তরকারি, আর করলা ভাজা আর ডাল সিদ্ধ। করলা ভাজা আর ডাল সিদ্ধ। এত অল্প অল্প খাওয়া কেন মাসি? না, আমি কি জানি, জানে কিন্তু এতক্ষণ বসে বসে গল্প করলো, এত গরম। হ্যাঁ, ওই দেখো বুঝেই গেছে, দেখছো? বুঝলে গেছে, একটু আগে বসে বসে গল্প করলো। শিলিগুড়িতে যা গরম, বাপ রে বাপ! মানে কলকাতা থেকে এসে শিলিগুড়িতে মনে হচ্ছে যেন উল্টো হয়ে গেছে সবকিছু। মিনামাসি ওখানে বললো যে সব উল্টা হয়ে গেছে গিয়া। হ্যাঁ, তাই না মাসি? উল্টো হয়ে গেছে সব। বাবা গো, কি গরম এখানে! তুলনামূলক ঠান্ডা না, তবে তুলনামূলক ঠান্ডা এখানকার থেকে ঠান্ডা। হ্যাঁ, শিলিগুড়িতে খুব গরম পড়েছে। আর মাসি এই বছর কিন্তু খুব বেশি ঠান্ডা। শিলিগুড়ি বৃষ্টিও বেশি হলো, সব জায়গাতেই বেশি বৃষ্টি হলো। কলকাতাও ডুবে গেল অকালে। শিলিগুড়ির আবহাওয়াটাই এরকম, অকাল সকাল বলে কোনো কথা নেই। হ্যাঁ, বৃষ্টি হইলই না। না, আষাঢ় শ্রাবণেও হয়েছে, তবে এই আশ্বিন ভাদ্রে একেবারে সাংঘাতিক বৃষ্টি হয়েছে। আর ভাদ্র মাসে বৃষ্টি হয়, এমন নয় যে ভাদ্র মাসে বৃষ্টি হয় না। আশ্বিন মাসে অতিরিক্ত বৃষ্টি হয়ে গেল, এবং সেটা সব জায়গাতে। হ্যাঁ, ওই যে দোলায় যাওয়া একেবারে ভাসিয়ে দিয়ে গেল উত্তরবঙ্গকে। আর তবে শুধু উত্তরবঙ্গ তো না, কলকাতাও ভেসেছিল। কলকাতাতেও প্রচুর বৃষ্টি হয়েছে। তোমাকে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, এবারে কিন্তু মারাত্মক ঠান্ডা পড়বে, মারাত্মক ঠান্ডা পড়বে। তাই শুনছি সব। পালকিতে, হ্যাঁ, দোলায়, দোলনায় আর কি, যাই হোক। ও তাই নাকি? বেশি কিছু পালকিতে বেশি জায়গা ছিল না বলো? ও আচ্ছা, সেই জন্য সব রোগ ভোগ রেখে গেছে। বাবা বাবা, এটা তো থোড়াই জানতাম না আমি একটু, এই জন্য হয়েছে। ঠিক, মিনামাসি থ্যাংক ইউ, আমাকে একটু চা দিও। তুমি তখন আদা দিছো বা গোলমরিচ দিছো, কিন্তু চায়ে তাহলে তলায় ওই পার্টিকেল কি পড়েছিল, তাহলে চাটা ঠিক করে ছাকোনি। শোনো, তাহলে তুমি তো আদা দিয়া একটু চা দাও। আচ্ছা, অত সকালে জামাগুলো নাড়া হলো, একটা শুকায়নি মামনি? কয়টা? এতক্ষণ শুকিয়ে যাওয়ার কথা, এত গরম। তুই একেবারে কুইয়ে হয়ে গেছিস মামনি, বেগুনি হয়ে গেছিস গরমে। পুরো ছাদ জুড়ে কলকাতার ধগনামশে, সেগুলো সব কিছু কাচতে পারেনি। আর এমনিতেই আমার জামা কাপড় হয় বেশি, দুদিনের জন্য যদি এদিক ওদিক যাই, এত বড় ট্রলি লাগে। হ্যাঁ, এক জামা এক অঙ্গে একবার গায়ে দিয়ে কলকাতায় দুবার করে গায়ে দিয়েছি, এটা সাধারণত হয় না আমার ক্ষেত্রে। যা হোক, তারপরে দোপাটি ফুল ফুটলো আমাদের বাড়ি। এই কটি তোলা হলো, এখনও ছাদ জুড়ে শামিয়ানা টাঙানোই রয়েছে, কিছুটা তোলা গেল আর কি। তো ইতিমধ্যে আপনারা একটা কমেন্ট দেখে নিন, তারপর নিচে গিয়ে এই বিষয়ে আমি খুব বেশিক্ষণ না, 1.5 মিনিট মতো
কয়েকটা কথা বলবো আপনাদের, যেটা বলাটা জরুরি। প্রথম কথা হচ্ছে, যিনি মন্তব্যকারী তার নামটা আমি ঢাকিনি ইচ্ছে করেই, কারণ তিনি এমন খারাপ কিচ্ছু বলেননি যেটার জন্য তার মুখটাকে ঢাকতে হবে, নামটাকে ঢাকতে হবে। তিনি একটা প্রশ্ন করেছেন, যেটা প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই এসেছে। দেখুন বন্ধু, আমার ব্লগ চলে, আমি প্রত্যেকদিন আপনাদের সামনে ভিডিও করি এবং সেটা অবশ্যই সামাজিক মাধ্যম। তার মাঝখানে আমি কিছু কিছু জিনিস নিয়ে সচেতনতা অবলম্বন করি, আমার ভিডিওর মধ্যে সেইগুলোই প্রতিফলিত হয়। কেউ হয়তো আমার ভিডিও টিভিতে দেখেন বা কেউ দেখেন মোবাইলে, আমি ধরে নিচ্ছি অধিকাংশই দেখেন মোবাইলে। স্মার্টফোন যখন সকলের হাতে রয়েছে তখন এই ব্যাপারটি তিনি টাইপ করুন, কত দূর দুধে কতটুকু জল সেইটুকু বোধগম্য আপনাদের খুব সহজভাবেই হয়ে যাবে। আপনারা প্রত্যেকেই খুব স্মার্ট মানুষ, প্রত্যেকের হাতেই এই ইনফরমেশনটুকু নেওয়ার ক্ষমতা রয়েছে যে আমি যে কথাগুলো বলছি সেগুলো কতদূর সত্যি না কতদূর মিথ্যা। আমার দিক থেকে এইটুকু বলতে পারি, আমি সম্পূর্ণ সজ্ঞানে কিছু কথা সামাজিক মাধ্যমে বলছি। আমি জানি আমার দর্শকেরা কোন স্তরের মানুষ। আমি ভুলভাল কথা, জাস্ট একটা কথা মাথায় এলো বলে দিলাম, কারোর কোনো রকম এক্সপার্ট ওপিনিয়ন না নিয়ে এত বড় স্টেটমেন্টগুলো দিয়ে দিচ্ছি নিজেদের সচেতনতার ব্যাপারে, এটা ঠিক নয়, এটা হতে পারে না। কিন্তু তুলনামূলকভাবে এই ধরনের সচেতনতার ভিডিও আপনারা ইউটিউবেতে বা অন্যান্য জায়গায় একটু কম পাবেন। কিছু কিছু মানুষ এগুলো নিয়ে সচেতন করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই ভিডিওগুলো খুব বেশি দিন আর থাকেনি, কারণ ব্যাপারটা একটু ঝুঁকি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ট্রানজ্যাকশান। তো এখন কেউ যদি বলেন যে যাদের এটা হয়ে গেছে, যারা কিনে ফেলেছেন, তারা কি করবেন সেই সমাধান দেওয়ার আমি কেউ নই। আমি কোন জায়গাটাতে সচেতন আছি, কোন জায়গাগুলোতে ভাবনা চিন্তা করছি, আমার ব্লগের মাধ্যমে কেবলমাত্র সেইটুকুই প্রতিফলিত হচ্ছে। এবং খুব তাবর কিছু মানুষ যারা সেগুলো বলবার চেষ্টা করেছিলেন বিভিন্ন জার্নালে, এই ইন্টারন্যাশনাল জার্নাল মূলত আর কি, সে ব্যাপারে বহুবার বহুজনে পরিবেশবিদরা এই নিয়ে মতো অনেক কিছুই হয়েছে আর কি, সেগুলো এখনও সবার জন্যই খোলা। সমাজ মাধ্যমে এটা নিয়ে সরাসরি কথা বলার ক্ষেত্রে অসুবিধা আছে, কারণ ব্যাপারটা ঝুঁকির। কোন দিক থেকে ঝুঁকির সেটা আর আপনাদের বলে দিতে হবে না, কারণ তাবর মানুষেরা ভিডিও দিয়ে আবার ভিডিও তুলে নিয়েছেন বিভিন্ন রকম পারিপার্শ্বিক চাপে। সেক্ষেত্রে আমি কোন চুনোপুটি, এর রূপও কিনুন বলে সচেতনতা নয়, এ তার থেকে আরও অনেক বড় কিছু। যা করবেন সেটা নিয়ে একটু পড়াশুনো করে করুন। সুউচ্চ বড় বড় বিল্ডিংয়ের সামনে দাঁড়ালে মনটা কীরকম একটা করে। আমার হাজব্যান্ড কোনো দিন এগুলো পছন্দ করে না, তার কাছে ওগুলো ভীষণ প্রাণহীন একটা কংক্রিটের জঙ্গল মনে হয়। কিন্তু আমার ব্যক্তিগতভাবে সুউচ্চ বিল্ডিংয়ে দাঁড়িয়ে নিচটা দেখবো, এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস, কিন্তু তাতে আমার বয়ে গেলে চলবে না। বাস্তব যেটা সেটাকেও অ্যাকসেপ্ট করতেই হবে। এর অতিরিক্ত আমি কিচ্ছু বলতে পারবো না। আমারও কিছু সীমাবদ্ধতা আছে। আপনাদের হাতেও স্মার্টফোন আছে, আপনারা গুগলে গিয়ে টাইপ করুন। ইউটিউবে তো এই ধরনের কন্টেন্ট খুব বেশি একটা পাবেন না। গুগলে গিয়ে টাইপ করুন যে ঝিনুক যেগুলো বলছে সেগুলো ঠিক না ভুল, তারপর বাকি সিদ্ধান্ত আপনাদের। কেবলমাত্র এইটাই বলছি যেটা আমি আমার বাস্তব জীবনে অ্যাপ্লাই করছি, এর অতিরিক্ত কিচ্ছু নয়। বন্ধুরা, একটা জিনিস তো সবাই মানবেন, আমরা মানুষেরা গোটা প্রকৃতি নই, আমরা গোটা প্রকৃতির একটা ছোট্টমাত্র পার্ট। ঠিক যেরকম আমাদের এই খগেনবাবু কাঠবিড়ালিটা নাম দিয়েছি ভালোবেসে আমি, সেই খগেনবাবু যেমন প্রকৃতির পার্ট, আমার এই সাদা জবা, আপনার বাড়ির যে ফুল গাছ বা চড়াই পাখি বা কাকটি যেরকম প্রকৃতির পার্ট, আমরা মানুষেরা তার থেকে একটু উঁচু জাতির হলেও প্রকৃতির পার্ট। আর উঁচু জাতি বলে আমরা নিজেদের মনে করছি, প্রকৃতি কি ভাবছে সেটা প্রকৃতির ব্যাপার। আমরা যত এই প্রকৃতি মা কম সিরিয়াসলি নেব, প্রকৃতি মাও কিন্তু আমাদের নিয়ে একটু কম সিরিয়াস হয়ে যাবে, আর তখনই একটা প্রলয়ঙ্কর কিছু একটা তৈরি হবে। এখন কি হবে তাহলে, যেটা হয়ে গেছে তাহলে এখন কি হবে, আবারও বলছি, সেই সমাধান দেবার আমি কেউ নই। শুধু এইটুকু মাথায় রাখতে হবে, ভারসাম্য করে থাকতে হবে। তিনি মা, তো তিনি চান তার বুকে আমরা খুব শান্তিতে নির্বিঘ্নে বাস করি। আমরা সেটা যদি ভুলে যাই তাহলে মাও কিন্তু একসময় কঠোর হবে, আর তিনি একটি ঝাঁকুনি দিলেই আমরা সবাই শেষ হয়ে যাব। তিনি মা, তিনি সহনশীল, এত বছর ধরে হয়ে এসেছেন, তিনি ভবিষ্যতেও হয়তো বা হবে, কিন্তু কখন যে ধৈর্যের বাঁধ ভেঙে যাবে আমরা তো কেউ জানি না। ধৈর্যের বাঁধ যারা জার্নালগুলো লিখছেন বা তারা অবশ্যই লেখাপড়া জানা মানুষ, তারা বলছেন আর বছর 5 পর থেকে খুব আপামর মানুষ বুঝতে পারবেন। তা আমি তো ব্লগ শুরু করেছিলাম 2019-এ, আমার তো ব্লগের 5 বছর হয়েই গেল। আমি ধরে নিচ্ছি আমি আরও 5 বছর ব্লগটাকে করে নিয়ে যেতে পারবো। আমার তো ভিডিওগুলো থাকবে, টাটকা ভিডিওতে যখন আমি কথাগুলো বলেছি, তখন আমি আপনাদের অনুরোধ করবো কোনো আমার ভালোবাসার মানুষদের যে আমার ভিডিওগুলো ডাউনলোড করে রাখুন। তারপর না হয় বলবেন ঝিনুক মিথ্যে বলেছে না সত্যি বলেছে, রইবে তো ব্লগগুলো।
দেখি তো পাঁপড়গুলো কেমন দেখতে, দেখি তো। আচ্ছা 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 আচ্ছা, খাও 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 খাও। ওরে বাপরে, ওরে বাপরে, ফুচকা পাঁপড়, এই এই গায়ে পড়বে, সস পড়বে, সাবধান। ভদ্রমহিলা সেও কিনা যাবে দিদিকে টিউশন পৌঁছে দিতে। ঠিক আছে, এই বাচ্চাটিকে নিয়ে যেতে আমার শ্বশুরমশাই তীব্র আপত্তি করছিলেন, আমিও তাতে সম্মত হয়েছিলাম, কিন্তু কি করা যাবে, আলপনাদি যাচ্ছে জন্য একেবারে গড়াগড়ি দিয়েছে একটু আগে পর্যন্ত। বাচ্চা মানুষ, বললাম ঠিক আছে আজকে নিয়ে যাও। মামনিকে বলে দিয়েছি কালকে থেকে কিন্তু এই রকম সময় যদি ও গড়াগড়ি দেয় আমরা কিন্তু আর নিয়ে যাব না। পরিস্থিতি এখন অন্য রকম, তো অনেক কিছু মানে সাধারণ জিনিস করতেও 10 বার ভাবতে হচ্ছে, এই আর কি। করতে গেছে আর আমার শ্বশুরমশাই আমাদের টেনশন প্রচণ্ড বেড়েছে এখন। ওই আমাদের যে ছেলেটি আদিত্য, যে টোটো নিয়ে যায়, কাল পর্যন্ত কাজ করেছে, শরীরে অসুবিধা আছে সে অবস্থায় কাল অবধি কাজ করেছে। আজকে হসপিটালে ভর্তি হয়েছে, গলব্লাডার স্টোন হয়েছে ছেলেটির, সেই নিয়েই কাজ করেছে কাল অবধি। তো আজকে অন্য একজনকে পাঠানো হয়েছে, সে নতুন, সে কালকে কাজ করতে পারবে না, আলপনা দিয়েও গেছে। তখন ওই বাচ্চাটাকে নিয়ে যে গেছিলো আমার শ্বশুরমশাই আপত্তি করছিলেন, সবাইকে নিয়েই এখন তার চিন্তা হয়, খুব স্বাভাবিক। আর যদি এমন একটা রাজ্যে থাকতাম যেখানে অপরাধীর সাজা হয় তাহলে এত চিন্তা হয় না বাড়ির লোকের। কিন্তু মুখ্যমন্ত্রীর ওই স্টেটমেন্টটা যে সে কেন এত রাতে বাইরে বেরিয়েছিল, এটা তো এমনিতেই বেশ কিছুদিন ধরে তো চলছে, ভেতরটাতেও ভয়ে শুকিয়ে থাকেই, এটার পরে যেন আরও ঘৃতাহুতি পড়েছে সবার, আপামর। মানে খুব চিন্তায় থাকি বাইরে মেয়ে থাকলে, সত্যি কথা। 1 বছর খানিক বাদে একে বহির্বিশ্বে ছেড়ে দিতে হবে, কিন্তু ঠিক আছে দেখা যাক। অনেক মেয়েরাই যাতায়াত করছে, মাথায় নিলেই এগুলো চিন্তার, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের থেকে ব্যাপারটা সত্যি চিন্তা, এটা তো অনস্বীকার্য। এই যে এখন বসে আছি, খুব গরম আজকে, কিন্তু তাও মানে নড়তে পারছি না, কতক্ষণে মেয়েটা আসবে তারপর যেন চিন্তা, মুখ দিয়ে আর কি। আমার শরীরটা আজকে ভালো লাগছে না, আমার তাগড়া জ্বালা করছে, গা হাত পা ব্যথা করছে, হাঁচি হচ্ছে, মানে ভাইরালটা যেটা আমার হাজব্যান্ডের হয়েছে সেটা আমাকে মনে হয় ধরলো। আর আজকে একটু বেরোবো, মেয়েটা আমার ঢুকুক, ওকে একটু কিছু খেতে দিই, দিয়ে তারপরে একটু বেরোবো, একটু দীপাবলির ছোটোখাটো কিছু কেনাকাটা করে আনি। আমাকে আর বেরোতে হলো না, আলপনা দিয়ে দেখালো যে অনেক এই যে আছে, এগুলো দিবানের ভেতরে ছিল, প্লাস আরও অনেক লুজ প্রদীপও আছে আর কি, প্রায় অনেকগুলো। আর এই যে দেখুন অবস্থা, শরীর এতটাই খারাপ, কিন্তু এগুলো বুঝতেই হবে, এরকমভাবে তো আর রাখা যাবে না। ছোটো মাটির প্রদীপ প্রায় 30টার কাছাকাছি আছে, কাজে আর 14 প্রদীপের জন্য বেরোতে হবে না। আমি আলাদা শোবো, কারণ অন্য ঘরে শোবো। বুম্বাদা মেয়ে তো ওখানে শুয়ে পড়েছে, বুম্বাদা এখানে শুলে আমার কালকে আরও বেশি শরীর খারাপ করবে। আর একটা ঘরে যখন এসি ফ্যান দুই আছে তখন সেখানেই আমি যাব। তো এখন সমস্ত কাজকর্ম মিটলো। আজকে বাইরে গিয়ে যদি ফ্ল্যাটটা একটু দেখাতে পারতাম ভালো লাগতো। ফ্ল্যাটটা তবে সামনেটুকু দিয়েছে, আমি বারবার করে কালকে অনুরোধ করেছিলাম আমাদের ফ্ল্যাটটা পেছনে একটু যেন আলো দেওয়া হয়, তো সেটা এখনও দেয়নি। তবে কথা বলে যেটা বুঝতে পারলাম এখনও কাজ চলছে, কালকেও খানিকটা আলো লাগানো হবে, তবে নিশ্চিত পুরোপুরি যে যার সাথে আমার কথা হলো সে নয় যে পেছনে আলো দেওয়া হবে। আর এদিকে আমার হাজব্যান্ড আমার সাথে রাগারাগি করছে, তুমি আগেভাগেই কেন টাকা দিয়ে দিলে তোমার বরাদ্দের টাকাটা। আর কি বলবো, এখন এইসব ব্যাপারে আমি কোনোদিনও কোনো মানে টাকা পয়সা নিয়ে এসবগুলো আমি কোনো দিনই করিনি, কিন্তু কী আর বলবো। এদিকে ফ্ল্যাট আজকে সকাল থেকে উঠে এই সবগুলোই চলছে। সকালে কলিং বেল বাজলো, ফ্ল্যাটের যে সুইপার মেয়েটি সে এসে বলছে যে দিদি আমরা যে দুটো ছেলেকে দিয়েছি সে দুটো ছেলে তো নেপালি, যে দুর্গাপুজো থেকে মেয়েটা বোনাস চাইছে, একটু বকশিস চাইছে, বোনাস ঠিক না বকশিস চাইছে, বকশিসটাও দেয়নি। এতদিন ধরে চেয়েছে, শেষটা আর না পেরে আজকে এসে কলিং বেল বাজাচ্ছে, যে বলছে তার ওরা বারবারই বলছে মালিকের কাছ থেকে নিয়ে নাও। তা আমি আজকে খুব বকেছি ওদেরকে, যে আমাদের বাংলাতে একটা কথা আছে যেটা হচ্ছে ছ্যাঁচড়া, তোমরা হচ্ছে সেই। কিছু খারাপ হলো মানে পাঠিয়ে দিলাম, মিস্ত্রি পাঠিয়ে দিলাম, তারা সারিয়ে দিল, তাদেরকে আর টাকা দেবে না, সে মিস্ত্রি এসে আমাদের কাছ থেকে টাকা নেবে। হ্যাঁ, কম্পিটিটিভ পরীক্ষার পড়াশুনো করছে সবই বুঝলাম, কিন্তু মাঝে মাঝে খুব রাগ হয়। আজকে জিনিসটাতে আমার এতটাই বিরক্ত লেগেছে যে বাবা ঠিক আছে মিস্ত্রি সে নয় হলো, তো সুইপারটাকে পর্যন্ত টাকা দিবি না? হ্যাঁ, 2 পয়সা এক্সট্রা চেয়েছে তাই জন্য। তো যাই হোক, তারপরে আর কি বলবো, তারপর মানে এদেরকে যে কত দিক থেকে মানে কী বলবো। মাঝখানে একজন বলছিল ওই ফ্ল্যাটে নাকি মাঝে মাঝে মহিলারা ঢুকে, মেয়েরা, ওই বয়সী মেয়েরা ঢুকে। তা আমাদের এইসব কথা শুনলে খুব বিরক্ত লাগে, পা থেকে মাথা অব্দি চলে যায়। এই বয়সে বাচ্চাদের মেয়ে বন্ধু থাকবে না? তো বন্ধু ঢুকতেই পারে, আমরা ফ্ল্যাট ভাড়া দিচ্ছি, মেস তো নয়।
তো এখন সেটা তাদের কাজিন না বন্ধু, আমরা কী করে জানবো? আমরা কি কোনো বলতে পারি কেন মেয়েরা ঢোকে? এটা হয় না। আর তাছাড়া এইসব জিনিসগুলো আমরা একদম পাত্তা দিই না, বুম্বাদা আমি দুজনই। হতেই পারে, কিন্তু এছাড়াও আরও টুকটাক অনেক কিছুই হয়। মানে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে এই কমপ্লেনটা করেছিল সে দ্বিতীয়বার আর করেনি, কিন্তু এদিক ওদিক থেকে মাঝে মাঝে আসে, কিন্তু মাঝে মাঝে খুব জোরে গান করে, মানে গান করে সারাক্ষণ কি পড়াশোনা করবে? তো 3-4টে ছেলে মেয়ে মিলে ঘন্টা 1.5-2 ধরে গান করে। তোমাদের বাড়িতে তো কত ঝগড়া হয়, মানে ঘন্টার পর ঘন্টা ধরে চলে, ছেলেগুলো তো সেগুলো সহ্য করে। এইরকম ছোট ছোট জিনিস প্রায়ই হয় যে ওদেরকে ওদের হয়ে কথা বলা, সেগুলো কিন্তু বাবা তোরা আমাকে সেই জায়গাটা তো দে মনের দিক থেকে। হ্যাঁ, এই সবগুলো নিয়ে ছ্যাঁচড়ামি করবে আর সব মিলিয়ে মিশে না এই সবগুলো দিয়ে আজকের দিনটা শুরু হয়েছে। দেখুন আজকে ভালো একটা দিন, যদিও ধানতেরাস তো মানে ধন্বন্তরী রাজার জন্মদিন। এই দিন তো কোনোদিনও মানে বাঙালিরা তো কখনোই এই দিনে সোনাদানা কেনে না। এদিনকে নিয়ম অনুযায়ী এটাকে বাণিজ্যিকরণ করা হয়েছে ব্যাপারটা তাই, বা অন্য প্রদেশে হয়তো কিছু নিয়ম থাকতে পারে। বাঙালিদের কোনোদিন ধনতেরাস ছিল না, বরং যে একটা কোনো ঔষধি গাছ বা গাছ লাগাতে হয় আজকের দিনে ধন্বন্তরী বা মানে ধনতেরাসটা এই কারণে উদযাপিত হয় বলে অন্তত ধর্মীয় গ্রন্থে তাই প্রামাণ্য রয়েছে। কোথাও সোনা কিনতে হবে এরকম কোনো প্রামাণ্য নেই, সেটা বরং অক্ষয় তৃতীয়ার দিন কিনতে হয়, অন্তত বাঙালিদের ক্ষেত্রে ব্যাপার। সেই জন্য আমাদের ওইসব ব্যাপারটা নেই। যদিও আমি কলকাতায় গিয়ে এই সময়টাতে একটু বিভিন্ন দোকানে যেতে চেয়েছিলাম, সেটার একটা কারণ হচ্ছে এই সময়টা বিভিন্ন ডিজাইন আসে, অনেক ডিসকাউন্ট চলে মজুরিতে, প্লাস বোধহয় গ্রাম প্রতি 300 টাকা কম এরকমও কোথায় কোথায় যেন আছে, সেটা একটা কারণ হতে পারে। এই সময়টাতে এগুলো হয়, তো সেই কারণে যাবো না। ধানতেরাসের জন্য কিনতে হবে তাহলে আজকেও যেতে পারতাম। তো যাই হোক, কিন্তু দিনটা ভালো, ধন্বন্তরী রাজার জন্মদিন, দিনটা ভালো। অথচ দেখুন দিনটা এরকম একটা খেঁচাকল শুরু হলো, শরীরটাও খিঁচিয়ে গেল, কী আর বলবো। ঠিক আছে বন্ধুরা, বরং কালকে দেখা হচ্ছে। কালকে আশা করছি খুব ভালো একটা ব্লগ হবে। কালকের দিনটা আমার শরীরটাও সেরে যাবে, এদিকে গা চুলকাতে শুরু করলো, বিভিন্ন জায়গায় র্যাশ বেরিয়ে গেল, কী যে হচ্ছে কে জানে। সব মিলিয়ে মিশে কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ।